আহ, আসসালামু আলাইকুম সবাইকে। সালাম আলাইকুম স্যার। হ্যালো। হ্যাঁ, তো আমাদের রেসপন্সে যদি ওরকম দেখে যে প্রেজেন্স কম, তাহলে হয়তো পরীক্ষাটাকে পিছায় করে দিবে। তো যাই হোক, তোমাদের ইন্টেনশন কি আল্লাহ জানে। আমরা আমাদের সিলেবাস কমপ্লিট করি। স্যার ইন্টেনশন বলতে আমরা ক্লাস কেউ কখনো বর্জন করার ইন্টেনশন আমাদের নাই স্যার। মানে ক্লাস চলবে, ক্লাস করবো স্যার, ক্লাস বর্জন করবো না স্যার। কি পরীক্ষা দিবা নাকি? আমাদের জিনিসটা মানে আমাদের জিনিসটা হচ্ছে যে পরীক্ষা ইন টাইমে হোক, কিন্তু আমরা সিলেবাস শেষ করব। মানে সিলেবাস বন্ধ করে আন্দোলন বা কোনো কিছু এই ধরনের কোনো ইচ্ছা নাই স্যার। আমাদের ক্লাস চলবে স্যার। মানে ভুল কি বারবার করি স্যার আমরা? সেটাই বলতেছি, তোমরা এক ভুল করে আসছো, এই ভুল আর কত জি স্যার। মানে আমরা দাবি আদায় করার চেষ্টা করব, কিন্তু এক ভুল তো বারবার করতে পারি না স্যার। সেটাই সেটাই এটাই বলছো, তোমরা ভুল টুল ডিসিশন নিও না, পরেরটা জি পরে স্যার। দেখা যাবে। জি স্যার। মানে আগে কোর্স শেষ করে নিয়েছি স্যার, এই কাজ আর করা যাবে না স্যার। সেটাই, কোর্স শেষ করা পসিবলি পরীক্ষা দিয়েও শেষ করা ফেলো, ওইটাও বেটার। পরবর্তীতে যদি ডিসিশন চলে আসে যে তোমাদের এই ভার্সিটি গিয়ে ফেস টু ফেস পরীক্ষা দিতে হবে, তখন বিপদে পড়বো। মানে সবাই বিপদে, তোমরাও বিপদে পড়বা, আমরাও বিপদে না পড়লেও ধরো আমাদের সেমিস্টার পিছিয়ে যাওয়া মানে একটু সমস্যা। জি স্যার। আমাদের হয়তো তোমাদের পরীক্ষা দেরিতে হলে আমাদের এমনিতে সরাসরি কোনো প্রবলেম নেই, কিন্তু সেমিস্টার পিছিয়ে যাওয়া মানে হচ্ছে পরবর্তীতে লোড বেশি পড়বে। স্যার আমাদের ভিসি স্যার কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্যার? মানে অন্যান্য নর্থ সাউথ বা অন্যান্য ইউনিভার্সিটি স্যার অ্যাসাইনমেন্ট বেজে চলে যাচ্ছে, মোটামুটি 90% একটা কনফার্ম নিউজ শোনা যাচ্ছে স্যার। এখন আমাদের যেটা, আমরা আমাদেরকে ডিসিশন জানার নেই। উনি আমাদেরকে ফিডব্যাক চাইছেন আর কি, এই ডিপার্টমেন্ট থেকে। তো আমরা জানাই দিছি যে আমরা কোনো এক্সটেনশন বা কোনো ইয়েটা নাই, আমরা আমরা যেরকম আগে প্ল্যান ছিল ওই ওয়েতেই আমরা শেষ করে ফেলতে চাই, যেহেতু আমাদের সেমিস্টার শেষ হয়ে গেছে। এটা জি স্যার। আমরা পরিষ্কার জানাই দিছি। এখন বিসি স্যার কি করবেন আমি জানি না, উনি আসলে এত সাহসী মানুষ না আর কি, যেটা বুঝলাম। না, জিনিসটা আগের মতোই হয়ে যাচ্ছে স্যার। জিনিসটা একটু ডিপ থাক, অন্যান্য ভার্সিটি কি করতেছে এটা আগে দেখি, তারপর আমরা ডিসিশন নিব। গেম খেলতে যাচ্ছেন, যে একটু পিছায় দিই, পিছায় দিতে কোনো অসুবিধা নেই, এর মধ্যে রোজা ঈদ চলে আসবে, পরেরটা পরে দেখা যাক ওরা অন্যরা কি করে। কিন্তু এইভাবে আসলে আমি জানি না। শিক্ষামন্ত্রী এর মধ্যে আবার তো গতকাল আবার মানে নিউজ, মানে সরাসরি উনি তো বললেন স্যার যে মিডিয়ার সামনে যে যদি করোনা যদি বাড়তে থাকে তাহলে আবার ইউনিভার্সিটি কবে খুলবে এটা আমরা পুনর্বিবেচনা আবার হইতে পারে স্যার। তাহলে এরকম যদি একটা অবস্থার মধ্যে, আনসার্টেইন অবস্থার মধ্যে আসলেই যদি থেকে যায় স্যার, তাহলে পরীক্ষা বন্ধ করে এটা কোনো সলিউশন হইলো স্যার? আচ্ছা, আমার লাইনটা মধ্যে বারবার কেটে যাচ্ছে না? হ্যাঁ স্যার, আপনার কেটে যাচ্ছে এটাই মনে হচ্ছে স্যার। আমি তোমাকে বানাই দিই, কোহস বানাই দিই, যদি কারণে আমার লাইনে মনে একটু সমস্যা আছে। জি স্যার। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। আমরা হোপফুলি এই সপ্তাহের মধ্যে দুইটা চ্যাপ্টার শেষ করার ট্রাই করবো আর কি। আমাদের সময় কিন্তু বেশি নেই, কারণ তোমাদের যে এক্সটেনশনটা করার কথা বলতেছে এটা এখন অ্যাপ্রুভ হয়নি। ওটা কিন্তু ল্যাবের কথা বলছে, থিওরি কোর্সের কথা কিন্তু বলেনি। জি স্যার। তো আমাদের থিওরি আসলে শেষ করার করতেই হবে আমাদের। দেখি কি বলে। চ্যাপ্টার 5 or lecture 5, which is DC choppers. কিছু আচ্ছা, সরি সরি সরি, স্ক্রিনশটটা তো অফ হয়ে গেছে। এই নেটটা আজকে একটু ডিস্টার্ব দিচ্ছে। কন্টেন্ট দেওয়া আছে আর কি, সেটা দেখে আমার আমার ধারণা বাক বা বুস্ট কনভার্টার এগুলো হয়তো তোমাদের ল্যাবে করা হয়ে থাকতে পারে আর কি। সো এনিওয়ে, আমরা একটু শুরু করার চেষ্টা করি।
যদি আমাদের প্রিভিয়াস লেকচারে বা আমাদের সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ার যাই, তো সেই ক্ষেত্রে আমাদের মেইন অবজেক্টিভ যেটা ছিল সেটা হচ্ছে, সো হাফ ওয়েভ কনভার্টার হোক বা ফুল ওয়েভ কনভার্টার হোক, আমাদের ওয়ান অফ দ্য অবজেক্টিভ ছিল যে আমরা প্রথমত এসি কে ডিসি তে কনভার্ট করব। দেন উই উইল adjust this DC value by adjusting this alpha. So DC value or the average is basically the area under this curve. So this is the equation of finding the DC value, which is basically this area divided by this period. So if we apply the same criteria to a DC to DC converter, so we are not changing its polarity, it's still DC, but we need to convert its voltage or current. There is a simulation. আচ্ছা একটু আগে Let me run it. আচ্ছা আগে যেতে This is একটু যাই। DC. সো বেসিক্যালি হচ্ছে আমরা এই এরিয়াটা নিচ্ছি। সো একই জিনিস, আগে ছিল এটা সামথিং একটা ডোম শেপ, আর এখন হয়ে যাচ্ছে এটা স্কোয়ার শেপ। সো একই ঘটনা, এখানে এরিয়া চেঞ্জ করলে এটারও এই ডিসি ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো দিস ইজ দ্য আইডিয়া। But we need to, let me run it. So this is a typical voltage divider circuit. For example, if our input DC voltage is 100 volts and we need, আচ্ছা এটা দেখে এই সার্কিট থেকে ভয় পাওয়ার কিছু না, এটা খুবই সিম্পল সার্কিট। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সার্কিটটা আর কি, এইটা এগুলো হচ্ছে মেইন এলিমেন্ট, আর বাকিগুলো সবই হচ্ছে মেজারিং ইকুইপমেন্ট বা অক্সিলারি এলিমেন্ট। একটা ডিসি সোর্স, তারপর রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স, সিম্পল একটা সিরিজ সার্কিট। সো এখানে এগুলো সবই হচ্ছে ভোল্ট মিটার আর পাওয়ার মিটার, আর কিছুই না, ঠিক আছে? অ্যামিটার, ভোল্ট মিটার, পাওয়ার মিটার, এগুলো হচ্ছে সব মেজারিং ইকুইপমেন্ট। সো এটা যদি আমরা মাপতে যাই, এটার সাথে আমরা এটা অলরেডি আমরা কম্পেয়ার করে আসছি চ্যাপ্টার 1-এ, সুইচিং সার্কিট আর হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স সার্কিট। তোমাদের মনে আছে কিনা, তোমরা হয়তো কোশ্চেন অ্যান্সার করেছো, লিনিয়ার ইলেকট্রনিক্স আর হচ্ছে যে পাওয়ার ইলেকট্রনিক্স এর যে কম্পারিজনটা ছিল। সো দিস ইজ সিমিলার টু দ্যাট। to convert it to 50 volts, we need to construct a simple voltage divider circuit where this resistance contains the same value. So the 100 volt will be divided equally among these resistances. So 50 volt drop for R2 and 50 volt drop for R1. So if R1 is our load, if we run this simulation, so you can see input voltage is 100 volt and output voltage is 50 volt. So what is the problem associated with these types of circuits? The problem is that this R2 is not part of our load. So the loss associated with this R2 is a loss. You can see here input power is 50 watts and output power is only 25 watt. So the 25 watt power is lost in this extra circuitry. So right away you can see the efficiency of this voltage regulator is 50% because we are putting 50 watt and we are pulling 25 watts. So 25 watt or 50% of the energy is lost. And another drawback of this circuit is you cannot increase the voltage. So this is inherently a step down converter, but with a huge amount of loss. So what can we do? If we replace this resistance with a switch, or in this case a MOSFET, you can use IGBT or BJT as well. So if you can remember, the sole purpose of any switch in power electronics is switching, not amplification. So we will only discuss the saturation and cutoff region, not the linear region which is used in amplifier. So when it is in saturation, the switch is on, and when it is in cutoff, this switch is completely off. If we switch this transistor or this MOSFET like this, so this is the waveform of MOSFET trigger. তোমরা জানো MOSFET কে ট্রিগার করার জন্য এন্টায়ার পিরিয়ড ধরে আমাদের পাস দিতে হবে, আনলাইক থাইরিস্টর যেখানে আমাদের শুধু একটা ন্যারো পাস দিলেই সেটা ল্যাচিং কন্ডিশনে চলে আসতো। বাট ইন কেস অফ আ MOSFET we need to provide the gate pulse for the entire duration. তো আমরা গেট পাস বন্ধ করে দিলে MOSFET টা অফ হয়ে যাবে, এখানে কোনো ল্যাচিং কন্ডিশন নাই।
সো আমরা যদি এখানে একটা মসফেটে গেট পাস যতক্ষণ দিব আমাদের ততক্ষণ সুইচটা অন থাকবে। সো এইগুলো হচ্ছে বাইরের সবগুলো হচ্ছে অক্সিলারি কম্পোনেন্ট, কনসেন্ট্রেট অন দিস সার্কিটস এন্ড দিস। আচ্ছা, তোমার যদি কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে যায় আমাকে একটু বলো আর কি। ডিসকানেক্টেড হলে বলার উপায় নেই, রিকানেক্টেড হলে বলো আর কি যে এর আগে ডিসকানেক্টেড হয়েছিলাম, তাহলে আমি হয়তো আবার টেপটা রিওয়াইন্ড করবো আর কি। সার্কিটস অনলি। সো এটা একটা সিম্পল সার্কিট, একটা সিরিজ ভোল্টেজ সোর্স, a series switch and a series resistive load. For the sake of simplicity, we are only discussing about the resistive loads, but we will talk about inductive loads and capacitive loads later. You can see by these meters, the input voltage is 100 volts, output voltage is around 50 volts, and input power and output power is almost the same. So you can see right away in these type of circuits, there is no extra power loss. There will be some loss because of this switching element, but overall the loss will be much lower compared to this voltage divider circuit. So this is called a switching regulator because we are switching this MOSFET on and off with a very high frequency. If you look at our output waveform, then you can see this output waveform is not continuous. This blue waveform is output voltage. আমরা যদি এটাকে এভারেজ করতে যাই বা স্মুথ করতে যাই আমাদের একটা ক্যাপাসিটর লাগবে, যেটা আমরা এখানে কানেক্ট করে নিই। সো আমাদের আউটপুট ভোল্টেজের ওয়েভশেপ আমরা এরকম মসফেটের ওয়েভশেপের মতই পাবো। এখানে ম্যাক্সিমাম পিক ভ্যালু হচ্ছে 100 ভোল্টস। সো আমরা যেহেতু ডিউটি সাইকেল আর হচ্ছে অন অফ টাইম ইজ রাফলি 50%, সো দ্য অ্যাভারেজ ভোল্টেজ উইল stay at 50% or 50 volts. So we can change the average voltage by changing the duty cycle. If we change the duty cycle or on time off time, then the average voltage of the load will automatically change. So this is the numerical average. So you can see, and we can adjust the output voltage by adjusting the duty cycle. So again, in case of a voltage divider, we can adjust this voltage by adjusting this variable resistance. So why should we care? Because these types of circuit is a little bit complicated compared to this simple voltage divider circuit. We have to trigger the MOSFET at the right moment or at the right frequency. Main problem is the efficiency. Not only that, this resistance will also get hotter, and this heat will decrease the lifespan of this component. So if we look back to this switching regulator, as there is minimal power loss, this MOSFET will run for a very long period of time. In case of linear regulator, we are having a smooth output voltage since there is no switching. But in case of a switching regulator, this output waveform is not smooth. So if we drive আচ্ছা, এটা খুবই জরুরি জিনিস। আহ, some এটা একটু জরুরি জিনিসটা বলি। এটা খুব সিম্পলি এখানে 100 ভোল্টকে রেজিস্ট্যান্সে ড্রপ করে 50 ভোল্ট বানায় ফেলতে। সো এখানে there is no need for switching. সো এটা যদি আমরা ওয়েভশেপটা আঁকি, খুব সিম্পলি 50 ভোল্টের একটা স্মুথ একটা ওয়েভশেপ পাবো। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হোয়ারেজ এখানে কিন্তু আমরা কনস্ট্যান্ট সুইচিং করতেছি। সো দেখো এখানে আউটপুট ভোল্টেজের ওয়েভশেপটা যে ব্লু ফর্মের যে ওয়েভফর্মটা সেটা, সো এটা কিন্তু স্মুথ না, কোনোভাবে স্মুথ না। এটাকে স্মুথ করার জন্য স্মুথিং এলিমেন্ট লাগবে। কি লাগবে আমরা সেটা পরে আলোচনা করতেছি। আর এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাভারেজ, যে গ্রিন যে ইয়েটা ওয়েভফর্মটা দাও সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাভারেজ। মানে মানে বেসিক্যালি যে ক্যালকুলেটেড অ্যাভারেজ আর কি, মানে এই এরিয়া কনসিডার করে যে অ্যাভারেজ পাওয়া যাচ্ছে সেটা। সো ক্যাপাসিটর দিয়ে স্মুথ করলে আমরা সিমিলার অ্যাভারেজটাই পেতাম। সো সেই ক্ষেত্রে এই ওয়েভফর্মটা দেখানো যেত না। দ্যাটস ওয়াই উই হ্যাভেন্ট কানেক্টেড দ্য ক্যাপাসিটর ইয়েট। আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তার মানে আমাদের ইয়েতে এই টাইপের লিনিয়ার রেগুলেটরে খুব স্মুথ, মোটামুটি স্মুথ ভোল্টেজ পাবো, স্মুথ ভোল্টেজ পাবো। আর এই সুইচিং রেগুলেটর গুলোতে যেহেতু সুইচিং হচ্ছে, এখানে ভোল্টেজ গুলো রিপল থাকবে, আউটপুট ভোল্টেজে রিপল থাকবে। সো দ্যাট ইজ মেজর ডিস্টিংশন। এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। electronic component, by using this circuit, we need to smooth out this voltage. So how do you smooth out a voltage? So if we add a capacitor, just change the value
to a suitable value. So now if we run the simulation, the output voltage is much smoother. It's not that smooth, but it is smoother than the previous circuit. So if we increase the value of the capacitance, this output voltage will get even smoother. But there is a problem. তাহলে বুঝতে পারতেছো এখানে ক্যাপাসিটরটা চার্জ হয়ে ফর টাইম বিং এটা চার্জটা কিছু সময় জন্য ধরে রাখবে আর কি। সো এটা ডিসচার্জ কার্ভটা পাচ্ছি, আর ধরে নিচ্ছি চার্জিং খুব ফাস্ট হচ্ছে। মানে এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নাকি, বাট স্টিল দেয়ার আর সাম রিপলস। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে এই রিপল আসছে। সো এই রিপলটাকে স্মুথ করার জন্য আমাদের আরো কিছু মেজার নিতে হবে আর কি। তো দেখি এখানে কি বলে আরো। So if we look at the output current diagram, there is a huge spike in the current waveform, and this current spike is huge. It is 600 amps. This MOSFET is running at 25 kilohertz. So this spike is a very narrow spike, but look at the magnitude. It is well above 600 amps, which is not acceptable, because আমরা যদি এই টাইপের আউটপুট কারেন্ট কোনো ডিভাইসে বা ইলেকট্রনিক্স কম্পোনেন্টে প্রোভাইড করি, তো দিস ইলেকট্রনিক্স কম্পোনেন্ট উইল বি ফ্রাইড উইদিন সেকেন্ডস বিকজ অফ দিস হিউজ কারেন্ট পালস। তো কারেন্ট পালসটা কেন, সেটার জন্য আমাদের একটু থিওরি বুঝতে হবে। আই বিলিভ ইউ নো দিস ইকুয়েশনস। তোমাদের এই ইকুয়েশনগুলো জানা, ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশন আর ইন্ডাক্টরের ভোল্টেজের ইকুয়েশন। ইন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে V = L di/dt. So di/dt is the rate of change of current. Di means change in current and dt means change in time. So this is the rate of change of current. So the capacitor is the analog circuit of this inductor. I mean analog opposite. So in case of a capacitor, I equals C dV/dt. So when there is a massive voltage change, there will be increase in current. So I equals C dV/dt. So আমরা যদি আমাদের previous diagram ফেরত যাই, whenever there is a massive change in voltage, in this section particularly, there is a spike in current. So how do we eliminate this? Voltage কে smooth করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে just adding a capacitor. And what about current? আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। এখানে ম্যাসিভ চেঞ্জ ইন ভোল্টেজ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দেখো খুব শর্ট টাইমে ভোল্টেজ চেঞ্জটা বেশি। সো C dV/dt মানটা বেশি, দ্যাটস ওয়াই দেয়ার ইজ এ কারেন্ট স্পাইক। আয়ের মানটা বেড়ে যাবে, এটা যেহেতু কারেন্টের ওয়েভফর্ম। দিস ইজ দ্য আউটপুট কারেন্ট। তো এটা স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার, বলো। সেটা হচ্ছে স্যার আমাদের এখানে আউটপুট যেটা মানে ক্যাপাসিটরের এগনিস্টে মানে প্যারালাল যে আউটপুটটা আছে স্যার, এখানে ডিসচার্জিং এ সময় নিচ্ছে কিন্তু চার্জিং এ কেন সময় নিচ্ছে না স্যার? মানে চার্জিং এর নাও কথা, ক্যাপাসিটরটা ধরে রাখতেছে আর কি। ক্যাপাসিটরটা মানে ইয়ে কম, মানে রেজিস্ট্যান্স কম, যেহেতু এটা রেজিস্ট্যান্সে প্যারালাল, এটার সাথে কোনো সিরিজ রেজিস্ট্যান্স নাই। সিরিজ রেজিস্ট্যান্স হলে চার্জিং টাইমটা একটু বেশি লাগতো আর কি। জি স্যার। ঠিক আছে, এই জন্য আর অন্য কিছু না আসলে। জি স্যার। তো নরমালি মানে ইন আইডিয়াল মানে ইন প্র্যাকটিক্যাল কেসেস দেয়ার আর সাম সিরিজ রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্স থাকবে, এখানে রেজিস্ট্যান্স থাকবে, কারণ কোনটা রেজিস্ট্যান্স ফ্রি না। ইনফ্যাক্ট এই মসফেটেরও কিছু রেজিস্ট্যান্স থাকবে। সো চার্জিংটা প্র্যাকটিক্যালি আমরা এমন পাবো না। চার্জিংটা প্র্যাকটিক্যালি সামথিং লাইক এরকম হবে আর কি। ঠিক আছে, ডিসচার্জিং কার্ভটা হয়তো এমনই থাকবে। জি স্যার। আচ্ছা, এটাই তো কষ্ট ছিল না? জি স্যার, এটি স্যার। আচ্ছা, তো এটা যেটা বলতেছিলাম, এটা আশা করি বুঝতে পারছো যে কেন এই হাই ম্যাগনিটিউডের কারেন্ট চেঞ্জটা আসতেছে। সো এটা খুবই জানা খুবই জরুরি। সো সেম থিং উইল বি অ্যাপ্লিকেবল ফর ইন্ডাক্টর। এটা আমরা পরে দেখবো আর কি। ICV/dt, এটা CdV/dt, এটা তোমরা জানো অলরেডি। তো এটার জন্যই ম্যাসিভ কারেন্টের চেঞ্জটা আসছে। সো আমরা মানে ক্যাপাসিটর দিয়ে দিব, এটাই হবে না। আচ্ছা, আমি জানি না তোমরা NTC নাম শুনছো কিনা। NTC থার্মিস্টর, এনটিসি থার্মিস্টর। তোমরা যদি কোনো পাওয়ার সাপ্লাই খুলো, শুরুতেই একটা এরকম এনটিসি থার্মিস্টর থাকে। এনটিসি স্ট্যান্ডস ফর নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। সো এনটিসি থার্মিস্টর মানে এটা বলে সবাই মানে চিনে আর কি, মোটামুটি যারা ইলেকট্রনিক্স নিয়ে ডিল করে। সো এটা বেসিক্যালি করে কি, এটা হচ্ছে শুরুতে রেজিস্ট্যান্স অনেক হাই থাকে। এটা ক্যাপাসিটরের সাথে বা সোর্সের সাথে সিরিজে দেওয়া থাকে একটা এনটিসি দেওয়া থাকে। যেটা এটা শুরুতে বা যে সময় এটা টেম্পারেচার কম থাকে, তখন এটা রেজিস্ট্যান্স বেশি থাকে। সো রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে এই কারেন্টের স্পাইকটা শুরুতে আসে না আর কি। ঠিক আছে, সামথিং এরকম। আর যতই টেম্পারেচার বাড়তে থাকে, এটা রেজিস্ট্যান্স তত কমতে থাকে, তখন এটা আর এফেক্ট করে না।
সো এনটিসিটা হয়তো এখানে অ্যাড করা যেতে পারে, বাট আমরা এখানে অ্যাড করিনি আর কি। এখানে এনটিসি দিয়েও চালানো যেত, বাট এনটিসি দিয়ে চালালে যে প্রবলেমটা হতো, কারণ এই লোড সোর্স আর এনটিসি সিরিজে, সো এনটিসির কারণে আমাদের একটা লস আসতো আর কি, পাওয়ার লস আসতো। ঠিক আছে, সো বেসিক্যালি এনটিসিটা দিয়ে এই কারেন্টটাকে কিছুটা মানে টু সাম এক্সটেন্ট এলিমিনেট করা সম্ভব, এলিমিনেট না, রিডিউস করা সম্ভব আর কি। সো আরো বেটার অ্যাপ্রোচ আছে, সেজন্য আমরা এনটিসি ইউজ করিনি আর কি এখানে। তোমাদের মনে হয়তো কোশ্চেন আসতে পারে এনটিসি কেন ইউজ করিনি, যারা এনটিসি সম্বন্ধে আইডিয়া আছে সেটা বলে নিলাম। কারেন্টকে স্মুথ করার জন্য আমরা একটা ইন্ডাক্টর অ্যাড করতে পারি। ইন্ডাক্টর কারেন্টে এরকম র্যাপিড চেঞ্জকে অপোজ করার চেষ্টা করবে। সো আমরা যদি একটা ইন্ডাক্টর এখানে অ্যাড করি, so the current spike has gone after we have introduced this inductor. So this is now much more usable, but there is another problem. This আচ্ছা, problem is এটা associated with this. এটা ইউজেবল কেন বুঝতে পারতেছো, এখানে কারেন্ট স্পাইকটা অনেক কম, দেখো যে 1 এম, এটা হচ্ছে 1 এম, আগে ছিল 600 এম, এখান থেকে 1 এম এর কাছাকাছি হচ্ছে, মানে হিউজ ইমপ্রুভমেন্ট। বাট স্টিল দেখো এটা স্পাইকি, বা এটা হচ্ছে রিপল ফ্রি না আউটপুট ওয়েভফর্মটা। বাট হিয়ার ইজ অ্যানাদার প্রবলেম, দেখো এখানে ভোল্টেজ স্পাইকটা অনেক বেড়ে গেছে। দেখো ভোল্টেজ স্পাইক আমি এখানে দিচ্ছি 100 ভোল্ট, আর এখানে ভোল্টেজ স্পাইকটাও কম না, এখানে ভোল্টেজ স্পাইক 100 ভোল্টের মতো। সো ভেরিয়েশনটা মানে হিউজ ভেরিয়েশন, যেটা আগে এত ছিল না, ছিল বাট এত না, মানে টু সাম এক্সটেন্ট স্মুথ ছিল। তো ইন্ডাক্টর দিয়ে আসলে আমাদের ভালো হচ্ছে, ভালো হলো আবার খারাপ হলো, ওটাই দেখি আমরা কিভাবে খারাপ হচ্ছে। Inductor. So if we look at the voltage across the inductor, if we place the voltmeter across this inductor and run this simulation, when there is a rapid change in current, there is a voltage spike across this inductor. So how do we get rid of this voltage spike? আচ্ছা দেখো ভোল্টেজ স্পাইকটা কিন্তু অনেক বেশি, তোমরা আমি জানি না এখানে বুঝতে পারতেছো কিনা, এটা কিন্তু 10⁴। সো ভোল্টেজ স্পাইকটা অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, হিউজ ভোল্টেজ স্পাইক। সো আমরা ইন্ডাক্টরে অ্যাক্রসে একটা হিউজ ভোল্টেজ স্পাইক পেলে প্রবলেম যেটা হবে, এই ভোল্টেজ স্পাইকটা পার্ট অফ দিস স্পাইক উইল বি ট্রান্সমিটেড টু দিস সুইচ অ্যান্ড আদার কম্পোনেন্টস। সো এখানে 10⁴, বুঝতে পারতেছো, মানে 1000 ভোল্টের উপরে একটা ভোল্টেজ স্পাইক তৈরি হচ্ছে অ্যাক্রস ইন্ডাক্টর, হুইচ ইজ নট হেলদি অ্যাট অল। সো এটা কেন হচ্ছে আমরা দেখি। So again, if we get back to our formula, the voltage of the across the inductor is proportional to the rate of change of current. So if the rate of change of current is very high, there will be a voltage spike. So there is a voltage spike when the rate of current change is very high. যে আগেরটার মতোই ক্যাপাসিটর ইন্ডাক্টরের সিমিলার ঘটনা ঘটবে ঘটবে। তাহলে ভি ভিএল লিখি আমরা, ইন্ডাক্টর অ্যাক্রসে ইকুয়াল এল ডিআই বাই ডিটি, তোমরা এটা অলরেডি জানো সবাই। সো দেখো এখানে ডিআই বাই ডিটির মান খুবই বেশি, দেখো খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। ফাস্ট চেঞ্জ মানে কি, টি মান কম। সো ফাস্ট চেঞ্জ এখানে, সেখানে এখানে ইন্ডাক্টর অ্যাক্রস একটা হাই ভোল্টেজ ক্রিয়েট হবে। সো দ্যাটস দ্য প্রবলেম, এটাকে ইন্ডাকটিভ কিক বলা হয়, আরো অনেক নামে পরিচিত। মানে ইন্ডাক্টর অ্যাক্রসের যেই ইন্ডাকটিভ কিক বলে আর কি, এটাকে মানে চলিত ভাষায় ইন্ডাকটিভ কিক বলে। তো এটা মাথায় রেখো আর কি। তো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি দেখি। So if we change the current gradually, there is no spike. But if we change the current very fast, the inductor will face a voltage spike, which is not very good, because part of this spike will be transmitted to the load, the source, and this switch. That can affect this তো বুঝতে components. পারতেছো, মসফেটের অ্যাক্রসে যদি 1000 ভোল্ট দেওয়া হয়, মসফেটটা মুহূর্তে পুরো ছাই হয়ে যাবে। যদি এখানে 1000 ভোল্ট কোথাও নাই, দেখো 100 ভোল্ট, মানে মসফেট যদি তুমি ডিজাইনও করো 100 ভোল্টের জন্য বা 200 ভোল্টের জন্য করো, তাও এখানে এটা ইট উইল ফেইল মিজারেবলি। যদিও এখানে কোনোভাবেই 200 ভোল্টের 100 ভোল্টের বেশি আসার কথা না, বাট স্টিল ডিউ টু দিস ইন্ডাকটিভ স্পাইক দ্য মসফেট উইল গেট বার্নড। ঠিক আছে, এই জিনিসটা
আমাদের মাথায় রাখতে হবে। সো ইন্ডাকটিভ স্পাইক খুবই 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 ডেঞ্জারাস, মানে শুধু তাই না, এটা আরো অনেক কারণে ডেঞ্জারাস হতে পারে। এই হাই ভোল্টেজ গুলা কি করবে অ্যাকচুয়ালি, ইনসুলেশনকে ভেদ করে চলে আসতে পারে। সো ইনসুলেশনকে ভেদ করে চলে আসলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এই শর্ট সার্কিট হয়, ফায়ার হ্যাজার্ডের ব্যাপার স্যাপার থাকে আর কি। তো কোনো সার্কিটে ইন্ডাকটেন্স থাকা মানেই হচ্ছে এখানে আহ, মানে যদি প্রপার, ইফ প্রপার কেয়ার ইজ নট টেকেন, দেয়ার ইজ ভেরি গুড চান্স অফ স্পাইকিং ফায়ার। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি। এটা শুধুমাত্র এই ইলেকট্রনিক কম্পোনেন্টটা নষ্ট করবে না, এখানে আরো অনেক অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো এটা কিন্তু খুবই দুবাইতে একবার ইয়ে হয়েছিল। দুবাইতে একটা হোটেলে এরকম অনেক অনেক আগে, অবশ্য তোমার তো জানার কথা না, 80-র দশকে। তো ওই সময় ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স এত ইয়ে ছিল না আর কি, এত ইমপ্রুভ ছিল না। সো ওই পুরো হোটেলটার আগুন লাগার একমাত্র কারণ ছিল এই লাইট ডিমার সার্কিট। যে লাইট ডিমার সার্কিট বা হচ্ছে আমরা গত ল্যাবে দেখে আসছি বা গত ক্লাসে দেখে আসছি যে ফ্যানের রেগুলেটর সার্কিট যেটা, সো ওইটা আগে রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ ড্রপ করতো আর কি। সো ওই সিম্পল রেজিস্ট্যান্স থেকে আর ইন্ডাকটেন্স থেকে ওখানে ওই পুরো হোটেলটা আগুনে পুরো ছাই হয়ে গেছে। পরবর্তী ইনভেস্টিগেট করে ওটি আসলে বের হয়েছে। এরপর থেকে সব হোটেলে ওই লাইট ডিমার ব্যান করে দেওয়া হয়েছিল ফর দ্য টাইমিং। তারপরে পরবর্তীতে যখন ইয়ে আসছিল, এই যে সুইচিং সার্কিট বা ট্র্যাক যখন আসতো, তখন আবার এটা ইউজ শুরু হয়েছে। মানে এটা খুবই আসলে সেন্সিটিভ ব্যাপার, মানে নট অনলি ফর দিস ইলেকট্রনিক্স বাট অলসো ফর আওয়ার হিউম্যান লাইফস অ্যাজ ওয়েল। Again, uh, if we move our voltage probe to the output resistive load, you can see so there is a voltage spike in output waveform as well, but this is not as এটা আগে problematic দেখানো হয়েছিল। as the previous voltage spike. So we have reduced the spike quite a bit. So in order to avoid this voltage spike, we must introduce another component. So this is the same diagram. We have just added a diode in anti-parallel configuration. So you know the purpose of this diode. This is a freewheeling diode. So when this transistor is on, the diode is in reverse bias. So the diode will not conduct. So for the first half cycle, or when the transistor is on, the voltage source will supply the inductor and this resistance and this capacitor. So the inductor, capacitor, and diode, this will act like snubber circuit. So you have already learned about the snubber circuit. So snubber network is used to eliminate the voltage or current spikes. সোজা কথা, স্নাবার নেটওয়ার্ক ডিআই বাই ডিটি অথবা ডিভি বাই ডিটি এগুলোকে এলিমিনেট করে, ওয়েদার ইট ইজ এ কারেন্ট স্নাবার আর ভোল্টেজ স্নাবার। বাট স্নাবারের মেইন আইডিয়াটা হচ্ছে স্পাইক বা হচ্ছে র্যাপিড চেঞ্জটাকে অপোজ করা আর কি। সো দিস উইল অ্যাক্ট লাইক এ স্নাবার সার্কিট। আর এখানে যেটা বলা হয়েছে, এটা ডায়োডটা ফার্স্ট হাফ সাইকেলে ইট উইল বি রিভার্স বায়াস, অ্যান্ড ফর দ্য সেকেন্ড হাফ সাইকেল যে সময় এই কানেকশনটা টার্নড অফ, দেন দ্য ইন্ডাক্টর উইল বি ডিসচার্জড থ্রু দিস ডায়োড। ঠিক আছে, সো এটা আমার ধারণা তোমরা জানো, কারণ ইন্ডাক্টর যে সময় চার্জ হবে তখন সেটা ভোল্টেজ পোলারিটি হবে সামথিং লাইক দিস, আর যখন সেটা ডিসচার্জ হবে বা যখন সেটা ফুলি চার্জ হয়ে যাবে বা যখন সেটা ব্যাটারি হিসেবে কাজ করবে, তখন তার পোলারিটি হয়ে যাবে চেঞ্জ। সো অনলি দেন দ্য ডায়োড উইল বি ফরওয়ার্ড বায়াসড। আর ইন্ডাক্টরের এনার্জিটাকে ডিসিপেট করার জন্য এই ডায়োডটা ইউজ করা হচ্ছে। সো এই ডায়োডটা আসলে মানে দুইটা কাজ করবে। একটা হচ্ছে ইন্ডাক্টরের এনার্জিটাকেও এই লোড দিয়ে মানে ইন্ডাক্টরের যে স্টোরড এনার্জিটা সেটা পাস করতে হেল্প করবে, আর হচ্ছে এই যে ভোল্টেজ স্পাইক যেটা সেটাকেও কমাবে আর কি। তো দেখি আমরা কিভাবে কমাই। But our main component is this resistive load, this voltage source, and this MOSFET switching element. So if we introduce a diode, let me run this simulation. So after introducing the diode, this is the MOSFET trigger, and the output voltage becomes very smooth. Why is that so? When the MOSFET is on, the current is flowing through the inductor. When the MOSFET is off, if there is no diode, the current will stop immediately through this inductor. But because of that, a huge voltage spike is generated across the inductor. So inductor ক্ষেত্রে আমরা কি জানি, ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন যেদিকে চার্জ হয় ওদিকে ডিসচার্জ হয়। সো কারেন্টের ডিরেকশন
will always be clockwise. So when the switch is off, ইন্ডাক্টরে কারেন্ট ফ্লো করার কোনো ওয়ে নেই। তো আমরা যদি এখানে ডায়োড প্রোভাইড করি, ইন্ডাক্টরটা এই ডায়োডের থ্রুতে ডিসচার্জ হতে পারবে আর কারেন্টটা স্মুথলি ডিসচার্জ করতে পারবে। আর ইন্ডাক্টরের কারেন্টকে যদি আমরা স্মুথ করতে পারি, এখানে ভোল্টেজ স্পাইক এলিমিনেট হবে। সো আমরা যদি এখানে ভোল্টেজ বা ওয়েবফর্ম গুলো অ্যানালাইসিস করি, এখানে আমরা যদি মসফেটকে এখানে রাফলি 50% ডিউটি সাইকেলে ট্রিগার করি, একই ঘটনা ঘটবে। আমাদের ভোল্টেজ এখানে 100 ভোল্ট ছিল ইনপুট, আউটপুটও এখানে আমরা 50 ভোল্ট পাচ্ছি। বাট ইন্ডাক্টর কারেন্টটা কি হবে, স্মুথলি রাইজ করবে আর স্মুথলি চার্জ হবে আর স্মুথলি ডিসচার্জ হবে, আনলাইক দ্য প্রিভিয়াস ওয়ান যেখানে আমাদের অ্যাব্রাপ্টলি ডিসচার্জ হচ্ছিল। So when in case of an inductor, it stores energy in a form of a magnetic field. So এটা কারেন্ট স্টোর করে। আর ক্যাপাসিটর চার্জের ফরম্যাটে ভোল্টেজ স্টোর করে। সো হোয়াট এভার ইট ইজ, এটা এনার্জি স্টোর করে, কারণ ভোল্টেজ আর কারেন্টের একটা ছাড়া কোনো দাম নেই। ভোল্টেজ হাই, কারেন্ট জিরো, তার মানে পাওয়ার জিরো বা এনার্জি জিরো। সো ইন্ডাক্টর কারেন্ট স্টোর করে আর ক্যাপাসিটর ভোল্টেজ স্টোর করে, বাট আসলে এনার্জি স্টোর করে। আচ্ছা, ইন্ডাক্টর কারেন্ট স্টোর করে আর ক্যাপাসিটর ভোল্টেজ স্টোর করে, কথাটা মিসলিডিং আর কি, এটা আসলে এভাবে বলা উচিত না। এটা এনার্জি স্টোরিং ডিভাইস, বাট ইট stores energy in a form of magnetic field, and magnetic field is directly linked to current. And for the capacitor, it stores energy in a form of electric field, and electric field is directly linked to the voltage. সো সেটা আমরা বলতে পারি আর কি, বাট আসল কথা হচ্ছে এনার্জি স্টোর করে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এটা ভোল্টেজ বা কারেন্ট স্টোর করার কথাটা পুরোপুরি অ্যাকিউরেট না। সো যখন আমার সার্কিটটা অফ, তখন এটা কিছুটা স্টোরেজ এলিমেন্ট হিসেবে কাজ করবে, both this inductor and this capacitor, and their combined effort will sustain the voltage during the off period. So this is the on period and this is the off period. So আমরা যদি ক্যাপাসিটরের কারেন্ট দেখি, আচ্ছা, তোমাদের ডায়াগ্রাম গুলো একটু দেখতে হবে কোনটা কি আসলে। এটা হচ্ছে আইসি, এটা হচ্ছে আইএল, একটু জুম করে দেখতে হবে। আইসি, এটা হচ্ছে ভিএ বা ভি আউটপুট যাই, এখানে যেহেতু এ লেখা হয়েছে আমাদের ডিরাইভেশনে, আউটপুট ভোল্টেজ ইকুয়াল ভিএলএক্স হারানো রয়েছে। আই ডোন্ট নো হোয়াই আউটপুটকে আমরা সাধারণত ভি নটই লিখি আর কি, তো সেই জন্য আমরা এখানে ভিএ লিখলাম। আর এটা হচ্ছে মসফেটের ট্রিগার আর কি, সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো আউটপুট ভোল্টেজটা দেখা যাচ্ছে খুবই স্মুথ। বলতে হচ্ছে, দেখো এই যে খুবই স্মুথ। এটা যদি আমরা পরবর্তীতে জুম ইন করে দেখাবো, তারপর আমরা দেখি IC, so the capacitor will charge and then discharge, same as the এই inductor. যে তোমার কোশ্চেনের অ্যান্সারটা পাইছো এখানে, কারণ ডিউ টু দিস ইন্ডাক্টর এন্ড মানে এখানে রেজিস্ট্যান্স দিলেও সিমিলার ঘটনা ঘটতো, এখানে চার্জিং হতে টাইম বেশি লাগতো। স্যার বুঝতে পারি, হ্যাঁ 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 স্যার, জি স্যার। স্যার এবারে ইন্ডাক্টর এগনিস্টে একটু ভোল্টেজটা একটু দেখেন তো স্যার। ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজটা দেখার জন্য, এটা ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ পাবো না, কেন হচ্ছে মানে ভোল্টেজ আসবে আর কি, ইন্ডাক্টর অ্যাক্রসে স্পাইক পাবো না। অন হয়ে গেল, স্পাইকটা তো কমে গেল, মানে কারণ হচ্ছে 3 লেন। ইন্ডাক্টর চার্জিং ডিসচার্জিংটা দেখো, ইন্ডাক্টর চার্জিং আর ডিসচার্জিংটা স্মুথ। জি স্যার। আনলাইক দ্য প্রিভিয়াস ডায়াগ্রাম, ইন্ডাক্টর চার্জিং ছিল ভালো, ডিসচার্জিংটা খুব ছিল, র্যাপিড ডিসচার্জিং ছিল আগে ও ডায়াগ্রামে ছিল। হ্যাঁ, ভোল্টেজের ভেরিয়েশনটা ঘটতো, মানে র্যাপিড চেঞ্জ অফ ভোল্টেজ, হ্যাঁ, কিন্তু এখানে র্যাপিড আমরা চেঞ্জ স্মুথ অফ করে ভোল্টেজ ফেলছি, ঘটছে। রাইট। এখন আমরা চার্জিংটা স্মুথ করে ফেলছি, দ্যাটস ওয়াই উই ওন্ট গেট এনি ভেরিয়েশন। এটা রেকর্ড করার সময় আমি বোধহয় করি না, এটা ইয়েটা আছে কিনা, সিমুলেশনটা কোথায় আছে আমার দেখতে হবে। আমি নেক্সট ক্লাসে তাহলে দেখা দিব না, ইলেকট্রিক অ্যাক্রস ভোল্টেজটা আমি ম্যাপে দেখা দিব। এটা আসলে এরকম স্মুথই আসবে, অনেকটা কারেন্টের মতোই আসবে, স্মুথ, কোনো ইয়ে নেই। জি স্যার, ভোল্টেজ তো তখনই গ্রো করতো স্যার, এখানে তো কারেন্টের ভেরিয়েশনই তো খুব বেশি নেই স্যার, তার ভোল্টেজ তো আসবে না স্যার ইন্ডাক্টরে রাইট অ্যাক্রস। রাইট, খুব একটা আসবে না। জি স্যার। আচ্ছা, এখানে আউটপুট ভোল্টেজ একটা পাবো, which is much more smoother than our previous circuit, and we can change this output voltage by changing this duty cycle. আমরা ডিউটি সাইকেল চেঞ্জ করে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, ডিউটি সাইকেল চেঞ্জ করে আমরা, ডিউটি সাইকেল মিন্স জাস্ট অন টাইম চেঞ্জ করবো, অন টাইমটা মানে পুরো পিরিয়ডের রেসপেক্টে আমরা অন টাইম চেঞ্জ করবো। আমার ধারণা তোমরা ডিউটি সাইকেল কি জানো। সো ইন দিস কেস আমাদের এই ওয়েভফর্ম গুলো চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের আউটপুট ভোল্টেজ ওয়েভফর্মও বেড়ে যাচ্ছে। দেখো এখানে যদি আমরা রাফলি দেখো সামথিং 88% বা 90% কিছু একটা হবে। সো আমরা 100 ভোল্ট দিলে এখানে 88% ভোল্টেজই পাচ্ছি আমি। সো এইভাবে ভোল্টেজটা ওঠানামা করতেছে আর কি। আর ডিউটি সাইকেল আমি মনে হয় তোমরা জানো আর কি, যে এখানে 88% হলে বাকি 12% এখানে আসবে আর কি। সো আশা করি বুঝতে পারো। তো হোয়াট এভার দ্য কেস ইজ, দেখো এখানে চার্জিং ডিসচার্জিংটা ইজ অলওয়েজ স্মুথ,
মানে কোনো র্যাপিড চেঞ্জ নেই, দ্যাটস ওয়াই দেয়ার ওয়ন্ট বি এনি ভোল্টেজ স্পাইক। কারণ ইন্ডাক্টর অ্যাক্রসে কোনো ভোল্টেজ স্পাইক যদি তৈরি হয়, আমরা কিন্তু সেটা লোডের অ্যাক্রসেও কিছুটা অংশ পাবো আর কি। তো এখানে বোঝা যাচ্ছে যে কোনো জায়গাতে আসলে ভোল্টেজ বা কারেন্ট স্পাইক তৈরি হচ্ছে না, কারণ ভোল্টেজ স্পাইককে চেক দিচ্ছি আমরা ইয়ে দিয়ে, এই ডায়োড দিয়ে, আর কারেন্ট স্পাইককে চেক দিচ্ছি আমরা ইন্ডাক্টর দিয়ে। তো একটা ব্যালেন্স করতে পারতেছি আর কি। বা আউটপুট ভোল্টেজের ম্যাগনিটিউড বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই ফ্রি হুইলিং ডায়োডকে অনেক নামে ডাকা যায়। ফ্রি হুইলিং ডায়োডকে অনেকে অ্যান্টি প্যারালাল ডায়োডও বলে, তারপর ফিডব্যাক ডায়োডও বলে, তারপরে এরকম আরো কিছু নামও আছে বোধহয়। স্নাবার তো ডায়োড ইউজ হয়। তো বেসিক্যালি সেগুলো সবই ফ্রি হুইলিং ডায়োড। ইনফ্যাক্ট ওই তোমরা যে মসফেটের, এই দেখো মসফেটের যে ডায়োডটা, মানে ভিতরে একটা ডায়োড থাকে, এইটাও কিন্তু ফ্রি হুইলিং ডায়োডের মতোই, তোমার ইনভার্টারে হয়তো দেখবা আর কি। এটাও আমি আমি হয়তো তোমাদের অনেকে অ্যান্সারও দিছি এটা, যে অ্যাডিশনাল ডায়োড প্রোভাইড করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জাস্ট এই ফিডব্যাক করা, মানে এই ইন্ডাকটিভ যে কিকটা এটা অ্যাভয়েড করা, কোনোভাবে যে ইন্ডাকটিভের যে ভোল্টেজটা, মানে এই ভোল্টেজটাকে ডিসিপেট করা আর কি, এটা হচ্ছে উদ্দেশ্য। সো এটা সব জায়গাতেই যে এই ডায়োড এই টাইপের কনফিগারেশন দেখলেই বুঝবো এটা হচ্ছে ফিডব্যাক ডায়োড, ফ্রি হুইলিং ডায়োড, অ্যান্টি প্যারালাল ডায়োড, সবই মোরলেস সেম জিনিস। ফিডব্যাক ডায়োডের বা ফ্রি হুইলিং ডায়োডের কনসেপ্টটা কিন্তু খুবই খুবই মানে কমন একটা কনসেপ্ট, এটা মাথায় রেখো। সো অ্যাকর্ডিংলি আমরা ডিউটি সাইকেল কমায় ভোল্টেজ কমাতে পারবো উইদাউট স্যাক্রিফাইসিং দ্য এফিসিয়েন্সি। আমাদের প্রিভিয়াস সার্কিটে আমরা দেখেছিলাম আমাদের এখানে রেজিস্ট্যান্স হওয়ার কারণে এফিসিয়েন্সি অনেক কমে আসছিল। So this circuit will be won't be 100% efficient as well because of these passive components. Though these are reactive components, but there are some ESR, means effective series resistance. আচ্ছা, ইএসআর ইফেক্টিভ সিরিজ রেজিস্ট্যান্স আসলে না, এটা আমি ভুল বলছি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিরিজ রেজিস্ট্যান্স, বাট দিস মিনস দ্য সেম, বাট নামটা হচ্ছে ইকুইভ্যালেন্ট আর কি। ইএসআর হচ্ছে, মানে তোমরা এই টার্মটা হয়তো দেখবা আর কি পরবর্তীতে। In this inductor and capacitor. So effective series resistance থাকার কারণে এখানে কিছু real power loss আসবে, but which is negligible compared to this or compared to our previous linear regulator set. So আমরা যদি আমাদের থিওরিতে একটু যাই, সো লিনিয়ার রেগুলেটর বেসিক্যালি হচ্ছে এখানে রেজিস্ট্যান্সের পরিবর্তে একটা বিজেটি ইউজ করা হয় অথবা মসফেট ইউজ করতে পারে, কিন্তু সেটা অ্যাক্টিভ রিজিয়নে ইউজ করা হয়, এটা একটু খেয়াল করবা, নট সুইচিং রিজিয়নে। তার মানে স্যাচুরেশন বা কাট অফে ইউজ করা হয় না। যখন এটা স্যাচুরেশন তখন এটা অ্যাক্রসে ফুল কারেন্ট ফ্লো করবে, কোনো ভোল্টেজ ড্রপ হবে না, অ্যাটলিস্ট ইন থিওরি। সো এটার রেজিস্ট্যান্স জিরো। আর যখন সেটা কাট অফে তখন সেটা রেজিস্ট্যান্স ইনফাইনাইট, কোনো কারেন্ট ফ্লো করবে। সো অ্যাক্টিভ রিজিয়নে এটা রেজিস্ট্যান্স মাঝখানে ভ্যারি করবে। সো instead of a variable resistance, we can use an active transistor. And if we can control this transistor by providing a gate current, this transistor will act like a variable resistance. So আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো তোমরা, এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের পরিবর্তে এখানে ট্রানজিস্টর ইউজ করা হচ্ছে। সো ট্রানজিস্টর যে সময় অন, এটার রেজিস্ট্যান্স কত? জিরো। আর যে সময় অফ, এটা রেজিস্ট্যান্স ইনফাইনাইট। সো ইন বিটুইন রেজিস্ট্যান্স ভ্যারি করবে, এবং এই রেজিস্ট্যান্সটা আমরা এই কারেন্ট কন্ট্রোল করার মাধ্যমে ভ্যারি করতে পারবো। সো দিস ইজ বেসিক্যালি দ্য কন্ট্রোল সার্কিট। এই যে এটা আর কি কন্ট্রোল সার্কিটের পার্ট। এটা জাজ করবে যে এখানে কত ভোল্টেজ আছে, সেই হিসেবে এটাকে অপারেট করবে। দিস আর বেসিক্যালি স্মুথিং সার্কিট। আর হচ্ছে এটা হচ্ছে লোড, বুঝতে পারতেছো? সো মেইন সার্কিট হচ্ছে এই যে এটা, এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটাকে আমরা এটা দিয়ে কনসিডার করতে পারি, এন্ড দিস ইজ দ্য ফিডব্যাক নেটওয়ার্ক। সে দেখবে এই সার্কিটটা আউটপুট ভোল্টেজ কত আসে, সেই হিসেবে সে এখানে এই ট্রানজিস্টরটাকে কন্ট্রোল করবে আর কি। সো বেসিক্যালি দিস ইজ 7805, তোমরা যদি ইউজ করে থাকো, আমার ধারণা হয়তো অনেকে ইউজ করো। এটা 3টা পিন থাকে বেসিক্যালি, ইনপুট আউটপুট আর গ্রাউন্ড। এটা খুব সিম্পল সার্কিট। এইটা হচ্ছে বেসিক্যালি এই সার্কিটটি। এখানে ইনপুটে 5 থেকে 40 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে, ওদের সার্কিট হিসেবে ডিপেন্ড করে। আর আউটপুটে যাই দিয়ে না কেন, ইনপুটে আউটপুট আমরা অলওয়েজ 5 ভোল্ট পাবো, বাট 5 ভোল্টের নিচে দিলে ডেফিনেটলি 5 ভোল্ট পাবো না, এটাকে স্টেপ আপ করতে পারবে না যেহেতু লিনিয়ার রেগুলেটর। সো আমাদের 5 না, অ্যাকচুয়ালি 7 ভোল্ট দিতে হয় আর কি। অ্যাকচুয়ালি 5 না, মানে 2 ভোল্ট একটু ড্রপ হয়। এটা আসলে ডিপেন্ড করে কোন ম্যানুফ্যাকচারার, অনেক লো ড্রপ আউট সার্কিটও আছে। সো 7 থেকে যদি 40 ভোল্ট পর্যন্ত আমি দেই, এখানে আমি মানে একেবারে নির্ঝঞ্ঝাট ভাবে 5 ভোল্ট পাচ্ছি। সো দিস উইল বি কন্ট্রোল সিম্পলি বাই দিস সার্কিট। এন্ড তোমার যদি এটা ইউজ করা থাকো, তোমার দেখবে এখানে একটা ম্যাসিভ হিটসিং থাকে, ম্যাসিভ না বাট একটা ভালো হিটসিং থাকে।
সো হিট সিঙ্ক থাকার উদ্দেশ্যই বুঝতে পারতেছে, এটা প্রচন্ড গরম হয়, যত তাড়াতাড়ি এনার্জি ডিসিপেট করার জন্য এটা হিট সিঙ্ক দেওয়া থাকে। কারণ গরম হবে স্বাভাবিক, এটা রেজিস্ট্যান্স এবং এটা লস অনেক বেশি আসবে, এটা লস অনেক বেশি, বা এটা এফিসিয়েন্সি অনেক কম আর কি। সো 7805 না, 780, 609, 7812, এই টাইপের অনেক টাইপের রেগুলেটরি আছে আর কি। সো এগুলো বেসিক্যালি সব হচ্ছে লিনিয়ার রেগুলেটর। লিনিয়ার রেগুলেটর অটোমেটেড আর কি, মানে ট্রানজিস্টর দিয়ে বানানো। কারণ বুঝতেই পারতো এখানে যদি একটা পট দেই, তোমার পট ভ্যারি করতে হবে ম্যানুয়ালি। ম্যানুয়ালি পট ভ্যারি করা হচ্ছে একটা ট্রানজিস্টর দিয়ে ভ্যারি করা ইজ মাচ মোর ইজিয়ার। আমাদের এই সার্কিটটা একটু সিম্পল করি আমরা। এটা হচ্ছে আমাদের ইনপুট সোর্স, এটা হচ্ছে আমাদের সেই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, আর দিস ইজ আওয়ার আউটপুট লোড। So these components are passive. These capacitors are reactive components to smooth out the voltage, input waveform and output waveform. And this circuit is for control purpose. So একটা linear regulator, তোমাদের যদি কারো অভিজ্ঞতা, তোমাদের এগুলো যদি বলে ফেলছে। অ্যাভেলেবল, এত সমস্যা নেই। এটা এনার্জি লস আসবে, ব্যাটারির মধ্যে ফোনের ব্যাটারি কুইকলি ডাই আউট হয়ে যাবে। সো ফোন বলো, ল্যাপটপ বলো, বা যে কোনো জায়গায় বলো, বা ফোনের চার্জার, সব জায়গাতেই আসলে এই সুইচিং রেগুলেটর ইউজ করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস উই শুড ডিসকাস, দিস ইজ দ্য টার্মিনোলজি ভোল্ট সেকেন্ড ব্যালেন্স ইন an inductor. So what is the volt second balance in an inductor? আমরা এটা খুব elaborately স্টাডি করব না, because we are not using this in our derivation, but এগুলো দিয়ে খুব ভালোভাবে ইকুয়েশন ডিরাইভ করা যায়। But since our textbook is not following this volt second balance, আমরা এটা জাস্ট জানবো টার্মিনোলজিটা, কারণ হচ্ছে এটা আমাদের কোশ্চেন আসতে পারে আর কি। তো volt second balance কি? So average voltage across the inductor will remain 0, just like KVL. So ইনপুটে যদি আমরা পজিটিভ ভোল্টেজ দেই, আউটপুটে আমাদের একটা নেগেটিভ ভোল্টেজ পাবো। সো আমরা যদি ইন্ডাক্টর ডায়াগ্রামটাতে ব্যাক করি, যখন চার্জ করতেছি পোলারিটি তখন এই ডিরেকশনে, যখন ডিসচার্জ করবো তখন সে নিজেই ব্যাটারি হিসেবে অ্যাক্ট করবে, তখন তার পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যদি আমাদের ভোল্ট সেকেন্ড ব্যালেন্সে ফেরত দেই, তো বলা হচ্ছে এই অ্যাভারেজ ভোল্টেজ আর এই অ্যাভারেজ ভোল্টেজ সেম হবে। সো দিস এরিয়া এন্ড দিস এরিয়া উইল বি ইকুয়াল। এটা হচ্ছে ইন্ডাক্টরের ভোল্ট সেকেন্ড ব্যালেন্স। সো এনিওয়ে আমরা আমাদের বাক কনভার্টারে একটু আসার চেষ্টা করি। সো এনিওয়ে আচ্ছা একটু বলি, দেখো এটা ভোল্টেজ এরিয়াটা সেম হবে। সো এরিয়া সেম ভিন্নভাবে হতে পারে, হয় এই হাইট চেঞ্জ করে অথবা উইথ চেঞ্জ করে এরিয়া চেঞ্জ করা যেতে পারে। সো বুঝতে পারতেছো, হাইটটা হচ্ছে এখানে ভোল্টেজ আর উইথটা হচ্ছে এখানে টাইম। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ভোল্ট সেকেন্ড ব্যালেন্স, মানে ভোল্ট আর সেকেন্ড বা ভোল্টেজ এন্ড টাইম দুইটার উপর ডিপেন্ড করবে। যদি আমি লো ভোল্টেজ দেই, ইট উইল স্টে অ্যাক্টিভ ফর আ লঙ্গার পিরিয়ড। আর যদি ভোল্টেজ কম দেই, সরি ভোল্টেজ বেশি দেই, তাহলে এটা শর্টার পিরিয়ডে অ্যাক্টিভ থাকবে, বাট এরিয়াটা বা দুইটা গুণফল সেম থাকবে আর কি। দ্যাটস দ্য পয়েন্ট। আমরা আমাদের বাক কনভার্টারে একটু আসার চেষ্টা করি। বাক কনভার্টার যদি আমরা সিমুলেশনটা আবার একটু রান করাই। তোমাদের কি এরপরে ক্লাস আছে? জি স্যার, আছে স্যার। দুইটা? তাহলে আমি 5 মিনিট বেশি নেই। হ্যাঁ স্যার, নিতে পারেন স্যার, দুইটা নিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আইএল, আইসি আর ভিএ বা আউটপুট ভোল্টেজ এগুলো সবই পেয়ে যাচ্ছি। এখন আমাদের কত কত হওয়া উচিত সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ইকুয়েশনের উপরে। উই উইল ডিরাইভ দিস ইকুয়েশন VA equal KVS. Here K is duty cycle and VS equal input voltage. So duty cycle, the minimum value of duty cycle is 0. So in this case, duty cycle is almost 0 or 0%. আচ্ছা কেউ কি বলতে পারবে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিউটি সাইকেল? 1 স্যার। 1 অথবা 100%, একই কথা। ঠিক আছে। So our output voltage is negligible or 0. So when duty cycle is 0, output voltage is 0. So this satisfies this formula. And when duty cycle is 1, so maximum value of duty cycle is 100%. 100% means we are keeping this MOSFET on for the entire duration or entire period. So in this case, the output voltage will be equal to Vs. So in this case, our input voltage is 100 volt and output voltage is 98 volt. Or this simulation satisfies this equation, we can clearly say. But here's the problem. The problem is that this output voltage is not very smooth. So if we run it again, this is the waveform of zoomed in output voltage. So output voltage আসলে অনেক রিপল থাকবে, এটা স্মুথ ভোল্টেজ হবে না। তো এখানে দেখতে পাচ্ছ
47 থেকে শুরু করে 49 এর উপরে অ্যাবভ 49 পর্যন্ত ভোল্টেজটা খুব হাই ফ্রিকোয়েন্সিতে ফ্ল্যাকচুয়েট করবে। সো উই নিড টু চেক দিস রিপল। অনেক সার্কিট আছে এই রিপলটা সহ্য করতে পারে না। একটা মাইক্রোকন্ট্রোলার বা কম্পিউটার ফর এক্সাম্পল বা আমাদের মোবাইল ফোনের প্রসেসর, এগুলো একটা স্মুথ ভোল্টেজ দিতে হয়। তো আমরা স্মুথ করার জন্য কি করতে পারি, ক্যাপাসিটরের মান বাড়াতে পারি, বাট নট সো ইজি। ক্যাপাসিটরের মান বাড়ার ঝামেলা আছে, কারণ ক্যাপাসিটর চার্জ হতে একটু সময় লাগবে, ডিসচার্জ হতেও সময় লাগবে। সেম গোজ ফর ইন্ডাক্টর। ইন্ডাক্টরও চার্জ হতে ডিসচার্জ হতে সময় লাগবে, and this charging and discharging must match with this switching frequency. কারণ সুইচিং ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ না করলে এটা পুরোপুরি চার্জ হওয়ার আগে হয়তো বন্ধ হয়ে যাবে, অথবা পুরোপুরি চার্জ হয়ে বসে থাকবে। সো আমরা এটাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য আমাদের সুইচিং ফ্রিকোয়েন্সির সাথে এটাকে ম্যাচ করে দিতে হবে। আচ্ছা, এটা আশা করি সবাই বুঝতে পারতেছো, কারণ হচ্ছে ক্যাপাসিটর কত তাড়াতাড়ি চার্জ হচ্ছে বা ডিসচার্জ হচ্ছে, দিস উইল ডিপেন্ড অন আরসি, বা বেসিক্যালি সির উপর ডিপেন্ড করবে। সো সির মান যদি আমি ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ না করতে পারি, দেখো কার্ভটা যদি এমন হয়, কথা খুব স্লো চার্জ হচ্ছে, তা দেখো আমি ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাটেইনই করতে পারতেছি না। আবার যদি খুব ফাস্ট চার্জ হয়, দেখো এখানে ফাস্ট চার্জ হয়ে বসে রয়েছে। সো আমি এই দুইটা সিনারিওতে ইউটিলাইজ করতে পারতেছি না প্রপারলি। সো ইন অর্ডার টু ইউটিলাইজ দিস ক্যাপাসিটর অর ইন্ডাক্টর প্রপারলি, উই মাস্ট ম্যাচ these values with the incoming frequency or switching frequency। ঠিক আছে, এই জিনিসটা একটু কিন্তু খুবই জরুরি। তার মানে আমি ধূপধাপ ইচ্ছা মতো চেঞ্জ করে দিব, নট সো ইজি। আমাদের এই ফ্রিকোয়েন্সির সাথে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, কারেন্ট, রিপল, ভোল্টেজ এগুলোর সাথে ম্যাচ করে চেঞ্জ করতে হবে, হুইচ ইজ কোয়াইট আ টাস্ক। সো ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ভ্যালু আমরা আমাদের উইলিংলি চেঞ্জ করতে পারবো না, সেটা আমাদের লোড, কারেন্ট, ভোল্টেজ and frequency সবগুলোর সাথে ম্যাচ করে চেঞ্জ করতে হবে। So we need some formulas, and again we need to derive this formula as well. So আমরা যদি আমাদের derivation ফেরত যাই, this is the circuit diagram for buck converter. So buck converter কি হচ্ছে, প্রথমে যখন সুইচ অন ফার্স্ট হাফ সাইকেলে, তখন ডায়োডটা অফ। সো কারেন্ট ফ্লো করবে হচ্ছে ইন্ডাক্টর দিয়ে, লোড দিয়ে, ক্যাপাসিটর দিয়ে। তো ক্যাপাসিটরটা আমরা আপাতত বাদ দিই, কারণ ক্যাপাসিটর আসলে দিস ইজ নট পার্ট অফ আওয়ার লোড। কিন্তু ইন্ডাক্টরকে আমরা বাদ দিতে পারবো না, অ্যাজ ইট ইজ ইন সিরিজ, আমরা ইন্ডাক্টরকে বাদ দিতে পারছি না। সো আমরা যদি মোড 1 অথবা যে সময় সুইচটা অন, সেটার ডায়াগ্রাম আমরা অ্যানালাইসিস করি, আমাদের অনলি তিনটা কম্পোনেন্ট অ্যাভেলেবল, ভোল্টেজ সোর্স, ইন্ডাক্টর এন্ড লোড। আচ্ছা, সো পোলারিটিটা কি হবে এটা একটু ভালো করে খেয়াল করো, কারণ এটা খুব সহজ জিনিস কিন্তু ভুল করা ইজি। সো পোলারিটি কি হবে, ভোল্টেজের সোর্সের পোলারিটি এরকম, আর অ্যাজ ইন্ডাক্টর এন্ড লোড both will be acting like a load, কারণ ইন্ডাক্টর চার্জ হচ্ছে, কাকে দিয়ে চার্জ হচ্ছে, এই সোর্সে এনার্জি দিয়ে চার্জ হচ্ছে। সো ইন্ডাক্টর লোডের ক্ষেত্রে কারেন্ট এন্টার করবে হচ্ছে পজিটিভ দিয়ে। সো ইন্ডাক্টরের ভোল্টেজের পোলারিটি হবে এটা, আর লোডের ক্ষেত্রে পোলারিটি হবে এটা, তোমরা জানো। সো আমরা যদি এটা কেভিএল ইকুয়েশন করি, আমরা যদি এই ক্লকওয়াইজ ডিরেকশনে ট্রাভেল করি, তাহলে এখানে কি ভোল্টেজের রাইজ, এখানে সো রাইজকে আমরা নেগেটিভ ধরবো অ্যাকর্ডিং টু প্যাসিভ সাইন কনভেনশন। আমরা ভোল্টেজের রাইজকে ধরবো নেগেটিভ, আর ভোল্টেজের ড্রপকে ধরবো আমরা পজিটিভ। সো মাইনাস ভিএস, এখানে ভোল্টেজের ড্রপ হচ্ছে, এখানে ড্রপ হচ্ছে, কারণ ড্রপ হচ্ছে প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, আর এখানে কি মাইনাস থেকে প্লাসে যাচ্ছে। সো আমরা এই ফর্মুলা ডিরাইভ করতে পারি, যেটাকে আমরা একটু গোছায় লিখতে পারি। এখন ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ কত, ভিএল টার মান কত হবে, আমরা জানি এল ডিআই বাই ডিটি। সো ডিআই মানে কি, চেঞ্জ ইন কারেন্ট, আর ডিটি মানে হচ্ছে চেঞ্জ ইন টাইম। সো এখানে যদি আমরা আমাদের ওই ডায়াগ্রামটা এখানে আঁকা, আমাদের যে সিমুলেটেড ডায়াগ্রাম সেটাই আঁকা। সো এখানে প্রথম টাইমটা হচ্ছে T1, কারণ এই ডিউরেশনে ইন্ডাক্টরের কারেন্টটা I1 থেকে I2 তে যাচ্ছে। সো আমরা বলতে পারি ডেল I বাই T1, এটা হচ্ছে ইনটু এর, এটা হচ্ছে ইন্ডাক্টর অ্যাক্রস ভোল্টেজ। সো সেম গোজ ফর মোড 2। মোড 2 তে আমরা কি বলতে পারি, এই সুইচটা অফ, কিন্তু এই ইন্ডাক্টরের কারেন্টটা কন্টিনিউ করবে থ্রু দিস ডায়োড। সো আমরা এখানে ডায়োডটাকে অন পাবো, আগের হাফ সাইকেলে ডায়োডটা রিভার্স বায়াস ছিল, অফ ছিল, বাট ইন দিস কেস ইন্ডাক্টরের ভোল্টেজের পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, as this will act like a source, কারণ ইন্ডাক্টর আগের হাফ সাইকেলে চার্জ হয়ে আসছে, এখন সে ডিসচার্জ হবে। সো যেহেতু এটা একটা সোর্স, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে এবং ইন্ডাক্টরটা লোডের থ্রুতে, এই ডায়োডের থ্রুতে ডিসচার্জ করবে। ইফ উই ইগনোর দ্য ডায়োড ভোল্টেজ ড্রপ, আমাদের এই ইকুয়েশনটা অনেকটা এরকম। সো এখানে ভোল্টেজের রাইজ আর এখানে হচ্ছে ভোল্টেজের ড্রপ। সো মাইনাস ভিএল প্লাস ভিএ ইকুয়াল 0। একইভাবে আমরা ইন্ডাক্টর একটা ভোল্টেজকে ডিরাইভ করতে পারি ডেল আই, কারণ কারেন্ট আগে যা ছিল আবার আগের অবস্থায় ফেরত চলে যাবে, ডিসচার্জ হবে ফুললি, এবং এই টাইমটা ব্যয় হবে সে T2 পরিমাণ টাইম, আর টি অফ টাইম। সো এখানে আমরা ডেল আই বাই T2 লিখতে পারি। সো এগুলো যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, আমরা T1, T2
আর ডেলাই এর মান পেতে পারি। এগুলো সিম্পল রিঅ্যারেঞ্জ। সো প্রথমে আমরা ডেলাই নিয়ে কাজ করি। এই দুইটা ডেলাই সমান, কারণ এই চেঞ্জটা সেম। প্রথমে i1 থেকে i2 হচ্ছে, i2 থেকে আবার i1 যাচ্ছে, তো আগের অবস্থায় ফেরত আসছে। তো যদি তাই হয়, এই ডেলাই দুইটা সেম হওয়ার কথা। যদি সেম হয়, আমরা দুইটা ইকুয়েশন একত্রে নিয়ে আসে এই ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি, আমাদের যে আগে ইকুয়েশন ছিল। সো এটা হচ্ছে ডিউটি সাইকেল ইনপুট আর আউটপুট ভোল্টেজের ইকুয়েশন। আচ্ছা, এটা কিন্তু খুবই সিম্পল ইকুয়েশন, তোমরা একটু পজ করে বা পরে একটু দেখে আমাদের টাইম। আচ্ছা, আমি 1 মিনিটের মধ্যে শেষ দেওয়ার ট্রাই করবো। সেটা খুবই সিম্পল ইকুয়েশন। বেসিক্যালি এই কেভিএল থেকে দুইটাকে আলাদা করে, টি1 টি2 কে আলাদা করে এই দুইটা ডেলাই এর মান সমান ধরে, ডেলাই সমাতে বাধ্য, কারণ প্রথমে i1 থেকে i2 তে যাচ্ছে, আবার i2 থেকে i1 এ যাচ্ছে পরের সাইকেলে, আবার এখান থেকে i2 তে যাচ্ছে। সো এই চেঞ্জটা সেম। তো ডেলাইটাকে সমান ধরে, দুইটা ইকুয়েশন সমান ধরে আমরা এরকম একটা ডিরাইভ করতে পারি। সো সেম গোজ ফর টি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, তোমাদের এরপর আবার ক্লাস আছে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, হোপফুলি নাই। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট, ওয়ালাইকুম সালাম, ইনশাল্লাহ কালকে দেখা হবে আমাদের।